দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, ধর্মনগর পুরসভা সদস্যকে সদলীয় হুমকিতে আলোড়ন। সদলীয় কুন্দলে জেরবার ধর্মনগর স্থানীয় বিধায়ক বনাম পুরসভার চেয়ারম্যানের ক্ষমতা দখলের লড়াইয়ে সাধারণ মানুষ তো বটেই, বিজেপির সাধারণ কর্মীদের একটা অংশ রীতিমতো তিতিবিরক্ত হয়ে উঠেছেন। পুরসভার চেয়ারম্যানের আনা অনাস্থার ঘটনার পর থেকে প্রতিদিনই শাসক দলের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, মঞ্চস্থ হচ্ছে একের পর এক নাটক। শুক্রবার ধর্মনগর পুরসভার এক নির্বাচিত সদস্যকে বিজেপির প্রভাবশালী একটা লবির ফোনে হুমকির ঘটনা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই অমর দেব নামে ওই সদস্যকে হুমকির অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে। ত্রিপুরা দর্পণ অবশ্য এই অডিওর সত্যতা যাচাই করেনি। হুমকি সম্বলিত দুইটি অডিও ভাইরাল হতেই সারা শহর জুড়ে চাপা গুঞ্জন রয়েছে। বিজেপির সদলীয় এই কুন্দলে বিরোধী দল একেবারেই নীরব। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে সদলীয় গোষ্ঠীবাজিতে ধর্মনগর পুরসভার চেয়ারম্যানকে নিয়ে পুরসভার কাজকর্ম লাটে উঠেছে। 5 দিন ধরে চেয়ারম্যানের অফিসে তালা ঝুলছে। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শাসক দলের ভেতরের খবর অনুযায়ী স্থানীয় বিধায়ক গোষ্ঠী চাইছেন চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারকে অনাস্থা এনে ফেলে দিতে। যদিও প্রদ্যুৎ দে সরকার এক সময়ে বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সেই সময়ে প্রদ্যুৎ দে সরকারকে চেয়ারম্যান বানাতে বিধায়ক প্রদেশ দেবনাথের সঙ্গে দর কষাকষি করেছিলেন। কিন্তু কিছুদিন ধরে বিধায়ক এবং চেয়ারম্যান সম্পর্ক খারাপ হয়েছে, তাই প্রদ্যুৎ দে সরকারকে চেয়ারম্যান পদ থেকে সরাতে অনাস্থা আনা হয়েছে। 25 জনের মধ্যে 20 জন অনাস্থা প্রস্তাবের সই করেছেন। অনাস্থা প্রস্তাবের চিঠি গৃহীত হলেও এই নিয়ে সদস্যদের ভোটাভুটি কিংবা সশরীরে হাজির করে মতামত নেওয়ার কাজ হয়নি। সম্পূর্ণ বিষয়টি এখনও এক প্রকার ঝুলে রয়েছে। তাই যারা অনাস্থার পক্ষে সই করেছেন তারা কি শেষ পর্যন্ত এক থাকবেন, এই নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। শোনা যাচ্ছে, যেহেতু দলের প্রদেশ স্তর থেকে অনাস্থা নিয়ে কোনো নির্দেশ আসেনি বলে সই করেও অনাস্থার পক্ষ থেকে আস্তে আস্তে বেশ কয়েকজন সদস্য সরে এসেছেন। এদেরই একজন অমর দেব, নয়াপাড়া কলেজ রোড এলাকার 11 নম্বর ওয়ার্ড থেকে জয়ী কাউন্সিলর। তার সঙ্গে বিধায়ক ঘনিষ্ঠ 2 বিজেপি নেতার কথোপকথনের অডিও ভাইরাল হতে শহর জুড়ে চাঞ্চল্য। একটি অডিওতে শোনা যাচ্ছে, বিধায়ক ঘনিষ্ঠ সদ্য জেলা কমিটির সাধারণ সম্পাদক পদ পাওয়া জগৎজ্যোতি দেব অমরদেবকে এসডিএম অফিসে এসে এক্ষুনি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অমরদেব আসতে পারবেন না বললে জগৎজ্যোতি দেব নির্বাচিত কাউন্সিলর অমরদেবকে ধমকাতে থাকেন। পাশ থেকে বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ আশুতোষ দেব আশু হুমকি দেয় অমরদেবের রেশন দোকান কেড়ে নেওয়ার। আরেকটি অডিওতে বিধায়ক নিজে অমরদেবকে ঘুরিয়ে ফিরিয়ে হুমকি দিতে শোনা গিয়েছে। অমরদেব বিধায়ককে অভিযোগ জানিয়েছেন, আশু কেন ধমকালো। এই অভিযোগের উত্তরে বিধায়ক আশুর পক্ষ নিতে শোনা গিয়েছে। অডিও দুটি ভাইরাল হতেই শহর জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। সাধারণ জনগণ প্রশ্ন করছেন, বিধায়ক ঘনিষ্ঠ জেলা সাধারণ সম্পাদক যদি নিজের দলের কাউন্সিলরকে ফোনে ধমকান কিংবা হুমকি দেন, তাহলে ধর্মনগরের সাধারণ জনগণের অবস্থা কেমন তা সহজেই অনুমেয়। ধর্মনগরে যে আইনের শাসন নেই তার সর্বশেষ নমুনা এই অডিও দুটি। এমনই বক্তব্য সাধারণ জনগণের। গোটা ঘটনায় বিজেপির প্রদেশ নেতৃত্বর ভূমিকা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে এসেছে। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় ইচ্ছে পূরণ। ত্রিপুরাতে 2018 সালের পর থেকে বিনা প্রতিযোগিতায় জয়ী হওয়ার সংখ্যা বাড়ছে এবং অবশ্যই কোনো প্রকারের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যারা ইতিমধ্যেই বিজয়ী বলে ঘোষিত হয়েছেন তারা সকলেই শাসক দলের সদস্য। তাহলে কি ধরে নিতে হবে যে দীর্ঘ 25 বছর যারা এই রাজ্যের শাসক দল হিসেবে একটানা রাজ্য শাসন করে আসছিল তারা আজ জনসমর্থন হারিয়ে ঘরে বসে আছেন? যেমন একসময়ের প্রবল প্রতাপশালী বামফ্রন্ট নেতারা কি আজ সত্যি হাত পা গুটিয়ে ঘরে বসে আছেন? এছাড়া স্বাধীন ভারতের সাথে ত্রিপুরা যোগ দেওয়ার পর যে কংগ্রেস একটানা 30 বছর এবং পরে আরও 5 বছর গোটা দেশে এবং এই রাজ্যের শাসন ক্ষমতায় ছিল,
তারাও আজ জনসমর্থন হারিয়ে একটা সাধারণ পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারছেন না। এমনটা হলে অবশ্যই ধরে নিতে হবে এই মাত্র 6 বছরের শাসনে এই রাজ্যে বিজেপি যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে তা সত্যিই অভাবনীয়। রাজ্যের গ্রামে রেগার কাজ প্রায় নেই বললেই চলে, অন্যান্য নির্মাণ কাজও প্রায় বন্ধ। একসময়ে ধারাবাহিকভাবে গ্রাম ত্রিপুরায় গ্রামীণ মানুষের কাজ করার যে সুযোগ ছিল তাও প্রায় চোখে পড়ছে না। শুধুমাত্র 5 কেজি বিনামূল্যে রেশন পেয়েই মনে হচ্ছে মানুষ এত খুশি যে বিজেপি ছাড়া অন্য কোনো দলকে আর পছন্দ করতে চাইছেন না মানুষ। চিত্রটা তাই এমন বদলে গিয়েছে এ যেন হাত তুলে ভোটের চেয়েও ভয়ঙ্কর। তাহলে এইভাবে এত ঘটা করে পঞ্চায়েত রাজ আইন প্রণয়নের বা কী প্রয়োজন ছিল যদি একদলীয় শাসন ব্যবস্থাকেই মানুষের পছন্দ হয়? পঞ্চায়েত আইন অনুযায়ী গোটা দেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রতিটি ক্ষেত্রেই ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে থাকেন গ্রামের মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দলীয় হিসেবেও যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক এই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। প্রতিটি এলাকার জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের আধিকারিকেরা যে কোনো নাগরিক যাতে বিনা বাধায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা নিশ্চিত করার বিধান রয়েছে। কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন এলাকায় কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত সরকারি কার্যালয়ে প্রবেশ করার আগেই তাদের মনোনয়নপত্রের জন্য নির্ধারিত কাগজপত্র ছিনতাই হয়ে গিয়েছে। এমনকি যে সরকারি অফিসে মনোনয়নপত্র জমা দিতে হয় সেই সব অফিস জবরদখল হয়ে গিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা। আবার রাজপথের বিভিন্ন মোড়গুলো শুধুমাত্র একটি রাজনৈতিক দলের দখলে চলে গিয়েছিল। ফলে শুধুমাত্র একটি দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো ব্যক্তির পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। এমনকি একজন জেলা পরিষদের প্রার্থীও খুন হয়েছেন। এইবারের পঞ্চায়েত নির্বাচনের ত্রিপুরার চিত্রটা এইরকম। কোনো এলাকায় আবার ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে এবং এটি এই রাজ্যের হাতে গোনা কয়েকটি এলাকা। অবশ্য এমন চিত্র হওয়ার কারণও রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও চাইছেন যে এবারের পঞ্চায়েত নির্বাচন যেন বিরোধী মুক্ত পঞ্চায়েত হয়, অর্থাৎ সবকটি গ্রাম পঞ্চায়েতে যেন শুধুমাত্র রাজ্যের শাসক দলের পক্ষেই যায় সেই রকম নির্দেশই দিয়েছেন তিনি দলীয় কর্মীদেরকে। ফলে দলীয় কর্মীরাও মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত করতে ঝাঁপিয়ে পড়েছেন। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত মোট ৬,৯০৯টি আসন রয়েছে। এর মধ্যে নির্বাচন ২,১০৩টি আসনে হবে। বাকি 4,৮০৬টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। দেখা যাচ্ছে রাজ্যের মোট ৬০৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মোট ৬,৩৭০টি আসন রয়েছে। এর মধ্যে 4,৫৫১টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। মাত্র ১,৮১৯টি আসনে নির্বাচন হবে। ৩৫টি পঞ্চায়েত সমিতির মোট আসন ৪২৩টি। এর মধ্যে ২৩৫টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। জেলা পরিষদের মোট আসন ১১৬টি। এর মধ্যে ২০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এই জেলা পরিষদ আসনেই কিছুটা সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা হয়েছে বলা যেতে পারে। এখানেও একজন বিরোধী প্রার্থী খুন এবং অনেকে স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই যে স্বেচ্ছায় মনোনয়নপত্র তুলে নেওয়া, এর পেছনেও রয়েছে অনেক রহস্য। অর্থাৎ যে পরিবেশ সৃষ্টি করা হয়েছিল মনোনয়ন জমা দেওয়ার আগে এই রাজ্যের বিভিন্ন এলাকায়, এতে মনে হচ্ছে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এই রাজ্যের বিভিন্ন এলাকায়, এতে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। রাজ্যে বিরোধী শূন্য পঞ্চায়েতই হবে বেশিরভাগ এলাকায়। ৭১% গ্রাম পঞ্চায়েত, ৫৫%-এরও বেশি পঞ্চায়েত সমিতি নির্বাচনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছার প্রতি সম্মান জানানো হয়েছে। জীবিতে বন্ধ জেরিয়েট্রিক সেন্টার, আচমকা ছাঁটাই ২৯ স্বাস্থ্যকর্মী। আগরতলা সরকারি মেডিকেল কলেজ তথা জিবি হাসপাতালে চাকরি খোয়ালেন চিকিৎসক সহ ২৯ জন স্বাস্থ্যকর্মী।
2020 সালে চুক্তির ভিত্তিতে এদের নিয়োগ করেছিল রাজ্য সরকার। বলা হয়েছিল নতুন পদ সৃষ্টি করে তাদের অস্থায়ী চাকরিতে নিশ্চয়তা দেওয়া হবে। কিন্তু প্রায় 4 বছর পর চাকরির নিশ্চয়তার বদলে ছাঁটাইয়ের নিদারুণ পরিস্থিতির মুখোমুখি হতে হলো এই 29 জনকে।